বাংলাদেশে আরেকজন আইব বাচ্চু কিংবা আরেকজন জেমস পার্থবড় আসে, কিন্তু এখনকার সিচুয়েশনে খুবই ডিফিকাল্ট। 90s কে বলা হয় ব্যান্ড মিউজিকের স্বর্ণযুগ। একজন লিডারের মাস্ট এই গুণগুলো থাকা উচিত। একটা পয়েন্টে বলি, কমফোর্ট জোন থেকে বেরিয়ে যেতে হবে। যে চিটাং থেকে কাজ করলে এটা আমি কমে পাবো, ঢাকার কাজ মানে হচ্ছে ন্যাশনাল লেভেলের কোনো একটা ব্যাপার। মাইন্ডসেটটা আসলে ওরকম। আমাদের সবকিছু আসলে সেলসের সাথে ইনভলভ। যে কোনো ব্যবসায়ী স্ট্রাগল একদম সবাইকেই করতে হয় এবং সাকসেসের কোনো শর্টকাট নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইয়োর হোস্ট তাহাজিব হোসেন ধ্রুব। সবাইকে আবারও স্বাগতম সার্কেল প্রেজেন্ট পডকাস্ট স্টেশন সিজন 2-তে। আজকে যার কথা বলবো বা যার সাথে কথা বলবো, তিনি একজন ন্যাশনাল ইউথ লিডার, আবার তাকে বলা যায় একজন সফল উদ্যোক্তা, এবং যিনি আবার স্টেজে উঠে সবাইকে মাতিয়ে তোলেন। তো আজকে আমাদের সাথে আছেন শান শাহেদ ভাইয়া। ভাইয়া কেমন আছেন? আমি আপনার জন্য বেশি কথা বলবো না, আমি চাই আপনি আপনার ব্যাপারে ইন্ট্রোডিউস করেন, কারণ আমি দেখছি যে আপনি একাধারে একজন মিউজিক দিয়ে তো আপনার পরিচয় সর্বপ্রথম আমি সবসময় দেখে আসতাম, খুব অ্যাডমায়ার করতাম আপনাকে সবসময়, এবং আপনি আজকে সামনে বসে আছেন এবং আপনি একজন সফল উদ্যোক্তা এবং আরও অনেক কিছু করছেন পাশাপাশি, এবং মাল্টিটাস্কিং এই বিষয়টাকে আমার মনে হয় আপনি একজন ওয়ান অফ দ্য এক্সাম্পল, ক্লিন এক্সাম্পল। আপনি যদি একটু বলতেন যে আপনার লাইফে এখন কী কী করছেন এবং কিসের সাথে আপনি আছেন। থ্যাংক ইউ আপনাকে। আমি সবার প্রথম বলবো আমার মিউজিক নিয়ে। আমার ব্যান্ডের বয়স অ্যারাউন্ড 17 ইয়ার্স ওল্ড। আমরা ইউনিভার্সিটি লাইফে আমাদের ব্যান্ডটা ফর্ম করি তীরন্দাজ। সো কারেন্টলি তীরন্দাজকে নিয়ে আমরা সবচেয়ে বেশি ফোকাসড। বিসাইড দ্যাট আমার কিছু বিজনেস অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশনের সাথে আমি ইনভলভ। সো ওগুলো নিয়ে আপাতত কাজ চলছে আর কি আমার। আমি যতটুকু জানি ভাইয়া, আপনি এখন বর্তমানে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেসিআইতে। সো এই বিষয়ে যদি একটু বলতেন, জেসিআই আপনার লাইফে কীভাবে আসলো, এবং আপনি অলরেডি জেসিআইয়ের একটা টি শার্ট পরে আছেন, একটু জেসিআই নিয়ে যদি বলতেন। থ্যাংক ইউ। আমি কারেন্টলি জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। সো জেসিআই বাংলাদেশের সাথে ইনভলভমেন্টের আগে আমার জেসিআই চিটাগাংয়ে ছিলাম আমি অ্যারাউন্ড 9 ইয়ার্সের মতো। আমার জেসিআইতে জয়েনিং 2014 সালে। এটা একটা 2014, মানে আমরা তো মানে ভালোই আগের আপনি একজন মেম্বার, এবং আমি যদি ভুল করে না থাকি আপনি প্রেসিডেন্ট ছিলেন 2022-এ জেসিআইতে। এক্স্যাক্টলি। আচ্ছা, ওই জার্নিগুলো যদি একটু বলেন। তো ন্যাশনাল বোর্ডে আসলে আসার জন্য আপনাকে মাস্ট বি হচ্ছে আপনাকে যে কোনো একটা লোকাল চ্যাপ্টারের প্রেসিডেন্ট হয়ে আসতে হয় আর কি। সো ওই হিসেবে আমি 2022 সালে জেসিআই চিটাগাংয়ের প্রেসিডেন্ট ছিলাম। আর জয়েনিং যদি বলি 2014-তে অ্যাজ এ মেম্বার ছিলাম, 15-তে মেম্বার, 16-তে মেম্বার, 17-তে ডিরেক্টর ছিলাম, 18-তে ট্রেজারার, 19-এ ভাইস প্রেসিডেন্ট, 20-এ জেনারেল লিগাল কাউন্সিল, 21-এ আমি সেক্রেটারি জেনারেল ছিলাম। 2022-এ জেসিআই চিটাগাং আমি প্রেসিডেন্ট হিসেবে নিজের দায়িত্ব নিই। সো এখানে আবার যেটা হয়, খুবই কম সময়, 1 বছর নিজের লিডারশিপ, নিজের গ্রোথকে শো করার জন্য। সো এটা একাধারে চ্যালেঞ্জও আবার মজারও। তো 1 বছর যখন আমি প্রেসিডেন্ট ছিলাম, এরপরে আমি 2023-এ ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, 24-এ ন্যাশনাল রিজিনাল ভাইস প্রেসিডেন্ট এবং 25-এ ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি বর্তমানে দায়িত্ব পালন করছি জেসিআই বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, এটা আসলে শুনেই ভালো লাগলো যে একজন জাস্ট একটা মেম্বারশিপ থেকে একটা মেম্বার আপনি, এবং মেম্বার থেকে আপনার জার্নিটা আমি একদম শুরু থেকেই দেখছি যে একটা কার্ভটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। সো আপনি যে আপনাকে এই পর্যায়ে নিয়ে এসছেন, এখন একজন ন্যাশনাল লেভেলে আপনি কাজ করছেন, ইনশাল্লাহ আমরা দোয়া করি ইন্টারন্যাশনাল লেভেলেও আপনি কাজ করবেন জেসিআইয়ের সাথে। সো আপনার এই সাকসেসের রিজনটা কি? আপনার কি মনে হয় যে আপনি কি করছেন যার কারণে আপনার যেই পথযাত্রা এত সুন্দর হচ্ছে? শুধু জেসিআই যদি বলি, আসলে জেসিআই আমাকে ম্যাসিভ লেভেলের একটা চেঞ্জ করেছে, আমার ইনার সাইডেও এবং আউটার সাইডেও। মানুষের বিভিন্ন রকমের ক্যারেক্টারিস্টিক থাকে। সো অ্যাজ এ হিউম্যান বিং আমি কিন্তু অরিজিনালি অনেক ইন্ট্রোভার্ট মানুষ। ইউনিভার্সিটি লাইফ থেকে আমি প্রেজেন্টেশন অ্যাটেন্ড না করার জন্য আমি প্রেজেন্টেশনে, মানে ইউনিভার্সিটিতে যেসব প্রেজেন্টেশন কিংবা সেমিনার ছিল আমি ওগুলি স্কিপ করতাম, কারণ আমার একটা শাইনেস ছিল। স্টেজের উপর দাঁড়িয়ে কথা বলাতে আমার অনেক নার্ভাস লাগতো। সো যেই জিনিসগুলো আমি ওই সময় স্কিপ করেছি, আল্লাহ তাআলা আমাকে হচ্ছে আমার প্রফেশনাল লাইফে কিংবা সাংগঠনিক লাইফে ওরা অটোমেটিক্যালি কামব্যাক করিয়েছে। এটা কেউ বিশ্বাস করবে যে আপনি ইন্ট্রোভার্ট এবং প্রেজেন্টেশন আসলে দিতে ভয় পেতেন, এবং আপনার ক্যারিয়ার যদি আমি দেখি, আপনি তীরন্দাজ এই ব্যান্ডের একজন মানে ফ্রন্টম্যান,
আপনি সামনে আপনি গান গাচ্ছেন, আপনি জেসিআই এর মতো প্রতিষ্ঠানে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, তো সেই মানুষটাই আপনি বলছেন যে আপনি প্রেজেন্টেশন দিতে ভয় পেতেন, মানে এই চেঞ্জেসটা আপনি কিভাবে দেখেন? এই চেঞ্জেসটাই আসলে আমাকে জেসিআই করেছে। জেসিআই আমার হিউজ স্কিল ডেভেলপমেন্ট করেছে। আমি ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হই নাই, কিন্তু হচ্ছে প্রেজেন্টেশন কিংবা নিজেকে প্রেজেন্ট করার জন্য কিংবা নিজের সংগঠন, কমিউনিটি ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, আমরা যেসব কাজগুলো করছি ওগুলো নিয়ে শোকেস করার জন্য আমার যতগুলো কাজ করা দরকার, মানুষকে বোঝানো দরকার, ওগুলো করার ক্যাপাবিলিটি আমি অর্জন করেছি বলে আমি মনে করি আর কি, বিকজ অফ জেসিআই। গ্রেট। তার মানে আমরা স্পষ্টতই বলতে পারি যে জেসিআই এর একটা ভালো ভূমিকা আছে আপনার জীবনে। তো আমরা যদি একটু জানতে চাই যে ভাইয়া, জেসিআই নিয়ে যেহেতু এত কথা বললাম আমরা, জেসিআই এর বিষয়ে যদি আপনি ছোট করে বলতেন, যে তাহলে আমাদের অডিয়েন্সরা বুঝতে পারতো যে জেসিআই আসলে কি করে, জেসিআই বাংলাদেশে কি ইম্প্যাক্টফুল ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে কি রাখবে, এবং এটা নিয়ে যদি একটু ছোট করে বলেন সবার সুবিধার্থে। জেসিআই হচ্ছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল। এটা হচ্ছে একটা ইউথ বেস অর্গানাইজেশন যেটার এজ লিমিট হচ্ছে 18 to below 40। সো আমরা আসলে একটা ভলান্টারি অর্গানাইজেশন। অনেকে আমাদেরকে একটা বিজনেস চেম্বার মনে করে, অনেক কিছু মনে করে, ব্যাপারটা আসলে তেমন না। যেহেতু ইউথ বেস অর্গানাইজেশন, আমরা এন্টারপ্রেনারদেরকে নিয়ে একটু কাজ করতে অনেক বেশি কমফোর্ট এবং কাজ করি। আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সাথে ইনভলভ। তরুণদের লাইক হচ্ছে আমরা ট্রেড লাইসেন্স, টিন, ব্যাট, এসব জিনিস নিয়ে আমরা অনেক ধরনের ওয়ার্কশপ করে থাকি, কীভাবে হচ্ছে ইয়ং এন্টারপ্রেনার হওয়া যায়, যেসব জায়গায় চ্যালেঞ্জেস থাকে একজন উদ্যোক্তার। কিংবা আমরা যদি বলি, আমি যে প্রেসিডেন্ট থাকাকালীন আমরা একটা ইউথ সামিট করেছিলাম, ওয়ান অফ দ্য টপ নচ সামিট ইন চিটাগাং। 3 দিনের একটা সামিট ছিল। তো ওখানে আমরা যেটা করলাম হচ্ছে বিভিন্ন স্টার্ট আপ যেসব অর্গানাইজেশন আছে কিংবা যারা নতুন উদ্যোক্তারা আছে, তারা প্রায় 50 থেকে 70টা ওদের স্টল ছিল। ওদের নতুন বিজনেসকে শোকেস করার মতো একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছিল ওই সময়। বিসাইড দ্যাট হচ্ছে আমরা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল তাদের জন্য হচ্ছে বিভিন্ন প্রফেশনালদের আমরা হচ্ছে ট্রেনিং সেশন রেখেছিলাম। আমাদের ঢাকা থেকে বেশ কিছু গেস্ট এসেছিল। চিটাগাংয়ের টপ নচ যারা বিজনেস এবং হচ্ছে কর্পোরেট সেক্টরে যারা লিড দিচ্ছে, এরকম ইএক্সও লেভেল থেকে অনেক ধরনের আমাদের সাথে মানুষ ছিল। তারা বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আমাদের সাথে আলোচনা করেছে। বিসাইড ডেট আমরা আরও একটা হচ্ছে CYE অ্যাওয়ার্ড অর্গানাইজ করেছিলাম। ওটার কাজ ছিল এরকম যে ওরা বিভিন্ন স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট হচ্ছে তাদের ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিজনেস আইডিয়া নিয়ে আমাদেরকে প্রেজেন্টেশন দিয়েছিল। সো আমাদের জাজ ছিল ওখানে। তো এটা প্রায় 1 মাসের একটা অ্যাক্টিভিটিস ছিল। পরে ফাইনাল রাউন্ডটা আমরা ইউথ সামিটে করেছিলাম। তো ওখানে টপ 3 ইউনিভার্সিটিজের মধ্যে হচ্ছে টপ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হচ্ছে CIU পেয়েছিল, থার্ড হয়েছিল চুয়েট। তো অনেক ধরনের অ্যাক্টিভিটিস এঙ্গেজমেন্ট ছিল। আমরা জানাতে চেষ্টা করেছি আসলে জেসিআই কী করে, আমাদের আসলে অ্যাক্টিভিটিসগুলো কী। আমাদের পেজ আছে, ওখানে আমরা সবসময় আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা অলওয়েজ অ্যাক্টিভ থাকে। এগুলো হচ্ছে লোকাল চ্যাপ্টারের কাজগুলো আসলে। হ্যাঁ, আমরা বিভিন্ন কমিউনিটি ডেভেলপমেন্ট, বিভিন্ন প্রজেক্ট করি। সাপোজ কোনো একটা এতিমখানায় আমরা সাস্টেনেবল যেসব প্রজেক্ট থাকে, SDG গুলোর সাথে ইনভলভমেন্ট, এসব ইস্যুসগুলো নিয়ে আমরা কাজ করি। তারপর হচ্ছে যেমন আমরা কিছুদিন আগে একটা কাজ করলাম লাস্ট ইয়ারে জেসিআই চিটাগাং, আমাদের মুন্না প্রেসিডেন্ট থাকাকালীন কাপাসগুলা কলেজের হচ্ছে স্টুডেন্টদেরকে আমরা আপনার ফ্রিল্যান্সিং নিয়ে কোর্স করেছিলাম। ওদেরকে প্রায় কোর্স শেষে হচ্ছে আমরা 5 জনকে হচ্ছে বিভিন্ন জায়গায় সেটেলমেন্ট করার জন্য অপরচুনিটি ক্রিয়েটও করে দিই। তো এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হোল দ্য টাইম আমাদের থাকে। আর অ্যাজ এ জেসিআই বাংলাদেশ আমরা লুক আফটার করি লোকাল যতগুলো চ্যাপ্টার আছে বাংলাদেশে। আমাদের অ্যারাউন্ড 40টার মতো চ্যাপ্টার আছে, ঢাকায় 30টা, তার বাইরে হচ্ছে চিটাগাং, কক্সবাজার, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, এরকম আমাদের প্রত্যেকটা রিজনাল এরিয়াগুলোতে হচ্ছে আমাদের চ্যাপ্টার আছে। গ্রেট। অনেকগুলো বিষয় নিয়ে যেহেতু কাজ করছেন, তো এই বিষয়ে যদি একটু জানতে চাই যে জেসিআই, আমরা অনেকেই মনে করে থাকি যে এখানে যারা কর্পোরেট লাইনে আছে বা যারা চাকরি করছে তারাই শুধু, বা যারা উদ্যোক্তা তারাই জয়েন করতে পারবেন, এমন কিছু কি, নাকি একজন স্টুডেন্টও চাইলে জয়েন করতে পারবে? স্টুডেন্ট আপনি তো বলেছেন যে 18 থেকে শুরু করে, বাট কারা আসলে প্রাধান্য পায়? সবাই কি সম পরিমাণে প্রাধান্য পায়, বা কাদের জন্য খুব বেনিফিশিয়াল জেসিআই, একটু যদি বলেন। ওভারঅল হচ্ছে আমি যেহেতু বললাম 18 থেকে বিলো 40, বাট চ্যাপ্টার ওয়াইজ ক্রাইটেরিয়াগুলো একটু ডিপেন্ড করে। আচ্ছা, আমরা যদি চিটাগাংয়ের কথা চিন্তা করি, চিটাগাং এন্টারপ্রেনার্সদেরকে একটু হচ্ছে প্রায়োরিটি দিয়ে থাকে। আচ্ছা, আবার তার মানে এমন না যে এখানে হচ্ছে জব হোল্ডার এখানে নেই। আমাদের জেসিআই চিটাগাংয়ে প্রচুর জব হোল্ডার আছে, যারা অলরেডি আমরা একসাথে মিলে সাংগঠনিক কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। বিসাইড দ্যাট হচ্ছে আমাদের এখানে প্রায় অনেকগুলো স্টুডেন্ট মেম্বার্সও আছে যারা আমাদের ধরেন লাস্ট বিভিন্ন ইভেন্টে জয়েন করে। তারা যখন জেসিআই চিটাগাংয়ের প্রতি আপনার কিংবা ইন্টারেস্ট ফিল করে তারা জয়েন করে। তো আমাদের আসলে ওখানে তেমন বেশি ক্রাইটেরিয়া তো থাকে না। আমরা দেখি হচ্ছে আসলে
ওর ইচ্ছা কেমন সোসাইটিকে সার্ভ করার জন্য কিংবা কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য। সো এটা ছোটো ইন্টারভিউর মতো থাকে, আমরা যদি দেখি এটা উতরে যায় তো আমরা আসলে মেম্বার হিসেবে নিয়ে থাকি। ভাইয়া, আপনার জেসিএ নিয়ে আমি গল্পটা শুনলাম, এবং জেসিএতে কারা কারা নেটওয়ার্কিংয়ের জন্য যেতে পারে, বা আমি যেটা বুঝলাম যে নেটওয়ার্কিংয়ের জন্য ইটস এ ভেরি গুড প্ল্যাটফর্ম। সো এখন একটু যদি বলেন যে আপনি যখন 2022 সালে প্রেসিডেন্ট ছিলেন চিটং ডিভিশনে জেসিএর পক্ষ থেকে আর কি, সো তখন আপনার জীবনে রিমার্কেবল কি ছিল যেটা আপনার এখনও আজও মনে হয় যে আপনার স্মরণীয়? আমি তো সারা বছর অনেকগুলো কাজ করেছিলাম, বিকজ আমি বলছিলাম আপনাকে মাত্র 1 বছরের সময়ে আপনাকে আপনার যদি যত ধরনের স্কিল আছে অনেকগুলো শো করতে হবে। সো অনেকগুলো ইভেন্টের মধ্যে আমি যদি টপ 3 বলতে যাই, ইউথ সামিট ইজ দ্য ফার্স্টেস্ট ওয়ান। এটা আমাদের একটা বিশাল রিমার্কেবল একটা ব্রেন চাইল্ড ছিল বলা যায়। আমরা প্রচুর কাজ করেছি এটা নিয়ে, এবং এটার ইম্প্যাক্টও আমরা সোসাইটিতে দেখেছি। বিসাইড দ্যাট আমরা একটা ইভেন্ট করেছিলাম আপনার কক্সবাজারে, ইটস কল বিচ কার্নিভাল। তো তার আগের দিন আমাদের TOYP নামে একটা ইভেন্ট হয়, টপ ইয়ং পার্সোনালিটিস 10 জন বাংলাদেশের স্বনামধন্য ইয়থ লিডার্সকে আমরা সম্মাননা দিয়ে থাকি। এটা বিভিন্ন সেক্টর থেকে, ইট কুড বি ইয়ং এন্টারপ্রিনার্স, সঙ্গীত শিল্পী থেকেও ছিল, পলিটিক্যাল সাইড থেকে ছিল, সাংবাদিক সাইড থেকে ছিল। আমরা বিভিন্ন সেক্টরের টপ 10 পার্সোনালিটিসদেরকে আমরা সম্মাননা দিয়েছিলাম, এবং এর পরের দিন জেসিএ ছিলেন একটা আপনার বিচ কার্নিভেল হোস্ট করে। সো এটা একটা রিমার্কেবল ইভেন্ট ছিল আমার টার্মে। এবং লাস্টলি বলবো হচ্ছে রেড ডগ ফিস্ট নামে একটা আমরা ইভেন্ট করি রেড কার্পেট থেকে। সো জেসিএ চিটাগং ওয়াজ দ্য আপনার টাইটেল স্পন্সর, আর মানে ওই ইভেন্টটা আমরা ওই সময় রেড ডগ ফিস্টে 6 হোস্ট করি। প্রায় 7,000-এর মতো ইয়থ পার্টিসিপেট ছিল। হ্যাঁ, তো এগুলো মোটামুটি আমার কাছে রিমার্কেবল ইভেন্ট মনে হয় আর কি আমার প্রেসিডেন্টশিপ ইয়ারে। এখনো আপনার কাছে ওই মোমেন্টগুলো আপনার কাছে খুব প্রাউড মোমেন্ট, আমি বুঝতে পারছি। তো এই যে আপনি এক্সপ্লেন করার মাঝখানে কিন্তু আপনি একটা রেড কার্পেট উচ্চারণ করলেন। আমরা হয়তো অনেকে জানি বা অনেকে জানি না যে টেকনোপ্রো এবং রেড কার্পেট আপনারই প্রতিষ্ঠান, আপনি ফাউন্ডিং, আপনি মালিক। সো এই নামকরণ আমি জানি না কে করেছে, যদি এই নামকরণের পিছনের গল্প যদি একটু বলতেন। টেকনোপ্রো বা রেড কার্পেট এই দুইটা ভিন্ন ব্যবসার, এই নামটা খুব ইউনিক, মানে এই নাম কোত্থেকে আসলো? রেড কার্পেট নামটা আসলে হচ্ছে রেড কার্পেট স্টার্টিং হয় আমি যখন ইউনিভার্সিটিতে BBA 4th ইয়ারে ছিলাম তখন। তো ওই সময় ধরেন আরও অনেক ইয়ং ছিলাম। তো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম, মানে আমার স্টার্টিং থেকে ইউনিভার্সিটি লাইফ থেকে নিজেকে একজন এন্টারপ্রেনার হিসেবে এস্টাবলিশ করার মতো একটা ইচ্ছা ছিল। তো যেহেতু মিউজিক করতাম, একটু ক্রিয়েটিভ মাইন্ড ছিল, তো ওই মিউজিকের সাথে ইনভলভ মনে করলো হ্যাঁ ইভেন্ট ম্যানেজমেন্ট আর অ্যাডভার্টাইজিং এজেন্সি টাইপস কিছু একটা করা যায়। আমার ব্যাকগ্রাউন্ডও পড়াশোনার ওরকম চিটাগং ইউনিভার্সিটি মার্কেটিংয়ে পড়াশোনা করেছি। সো একটার সাথে একটা সিনক্রোনাইজ যে করবো, তা আমার কাছে মনে হচ্ছিল তখন যে অ্যাডভার্টাইজিং এজেন্সি টিপস কিছু একটা করা যায়। তো একটা ইভেন্টের সাথে কার্পেট খুবই কমন একটা ব্যাপার, ওখান থেকে আসলে আমি রেড কার্পেট নামকরণ। এবং রেড কার্পেট যেটাকে আমরা বাংলায় বলি লাল গালিচায়, মানে এটা খুব একটা প্রাইড একটা মোমেন্ট যে কারোর জন্য, এবং নামটা ভেরি ইউনিক। সো যেমন আপনি রেড কার্পেটের পাশাপাশি আপনি যখন এক্সপ্লেন করছিলেন আপনি ক্রিয়েটিভ নিয়ে কথা বলছেন, যে ক্রিয়েটিভ মার্কেটিং। সো ক্রিয়েটিভ মার্কেটিং নিয়ে যদি বলে থাকেন যে চট্টগ্রামে যেহেতু আপনি কাজ করছেন, যেহেতু আপনার বর্ন অ্যান্ড বট আপ চট্টগ্রামে, তো আপনি চিটংয়ের মতো জায়গায় আপনি ক্রিয়েটিভ মার্কেটিং নিয়ে কাজ করছেন, এখানে আপনার চ্যালেঞ্জ থাকতেই পারে, প্রত্যেকটা জায়গায় ব্যবসার চ্যালেঞ্জ আছে। সো এখন প্রশ্ন হচ্ছে চিটংয়ে ক্রিয়েটিভ মার্কেটিংটাকে আপনি কীভাবে দেখছেন, ইভেন্ট ম্যানেজমেন্টটা চিটং পার্সপেক্টিভে কীভাবে দেখছেন, এবং আপনি ডেফিনেটলি আপনি দেশের বিভিন্ন জায়গায় কাজ করেছেন। সো দেশের অন্যান্য জায়গায় অবস্থাটা কেমন, চট্টগ্রামের অবস্থাটা কেমন, এইটা নিয়ে যদি একটু ব্যাখ্যা করতেন, অনেকেই হয়তো জানতে চায়। আচ্ছা, আমার পার্সপেক্টিভ থেকে আমি আমার ওপিনিয়নটা শেয়ার করছি আর কি। আমার যেটা মনে হয় চিটাগাংয়ে কিন্তু হিউজ স্কোপ আছে, আমরা যদি এজেন্সি লাইনে ধরি কিংবা ইভেন্ট ম্যানেজমেন্ট লাইনে। বাট বিসাইড দ্যাট হচ্ছে আমাদের এখানে আপনার স্কিল্ড, ওই সেক্টর স্কিল্ড মানুষজনের পরিমাণও কম। আচ্ছা, আমরা যে কোনো কিছু জানার আগে আমার মনে হয় চিটাগাংয়ে আমি একটা ফার্ম করলাম, আমার 10 জন এমপ্লয়ি আমি নিলাম, তার মধ্যে ধরেন 4 জন আবার মনে হবে না এই ব্যবসা আমি নিজেই করতে পারি। আচ্ছা, 4 জন গিয়ে হচ্ছে আবার নিজে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম করলো। তার মানে আপনি যদি ধরেন 10টা কোম্পানিতে যদি এরকম হয়, ওই 10টা কোম্পানির জায়গায় 4 জন বেরিয়ে 440 যোগ এই 10টা 50টা কোম্পানি হয়ে যাচ্ছে ব্যাঙের ছাতার মতো। ওখান থেকে একটা অসুস্থ কম্পিটিশন স্টার্ট হয়। তো এই জিনিসগুলোতে যদি আমরা একটু লুক আফটার করতে পারি, আমরা যদি একটা প্রতিষ্ঠানে মিনিমাম 3-4-5 বছর থেকে একটু স্কিল ডেভেলপ করতে পারি, জানতে পারি, মার্কেটটাকে নষ্ট না করি, কারণ এটা একটা হিউজ মার্কেট। হ্যাঁ, এবং
তো পরে হয় কি ক্লায়েন্টরা যেটা হয় কি কম জানার কারণে অনেকগুলো ফার্ম হয়ে যাওয়ার কারণে চিটাগাংয়ে প্রফেশনালিজমের অভাব পড়ে যায়। তখন ওরা চিটাগাংয়ের ক্লায়েন্টরা কিন্তু এখন ঢাকা থেকে হচ্ছে এজেন্সি হায়ার করে ওদের কাজগুলো করে। সো এই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আমি মনে করি আর কি, আমাদের একটু লুক আফটার করা উচিত ব্যাপারটা। চিটংয়ে আপনি ফেস করছেন যেটা। জি জি। এবং ভাইয়া আমরা যেটা দেখি যে চট্টগ্রামের যে বিষয়টা হয়, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ফর এক্সাম্পল আমি যদি এক্সাম্পল ধরি যে ডিজিটাল মার্কেটিং একটা ফার্ম ধরে নিলাম, বা আপনি ইভেন্টও ধরতে পারেন, রিলেট করতে পারেন, দুইটা মোটামুটি কাজটা হয়তো ভিন্ন, বাট ক্লায়েন্টগুলো কিন্তু অনেক সময় কারো না কারো ইভেন্ট লাইফে প্রয়োজন হয়, কারো না কারো ডিজিটাল মার্কেটিং প্রয়োজন হয়। সো চট্টগ্রামে যদি আমি একটা সার্ভিস নিতে চাই, ফর এক্সাম্পল আমি যদি চট্টগ্রামে পে করি 12 থেকে 15,000 টাকা ফর এক্সাম্পল, বাট ঢাকায় আমি কিন্তু পে করছি কত 25 থেকে 30,000 টাকা, অলমোস্ট ডাবল ডিফারেন্সটা। আপনি হয়তো আপনি নিজে ইভেন্ট করলে দেখবেন যে ঢাকায় সেম কাজ করে আপনি হয়তো নিচ্ছেন 1 লাখ টাকা, আপনি চট্টগ্রামে পাচ্ছেন হয়তো 30 বা 50,000 সর্বোচ্চ। তো এই যে ডিফারেন্সটা, এইটা আপনার কাছে কেন মনে হচ্ছে? কেন এটা কি চিটংয়ের মানুষদের বাইং ক্যাপাসিটির মধ্যে কি তারা সেন্সিটিভ, নাকি ঢাকায় আরো ব্রডার মানে থট প্রসেস তাদের কাছে, এটা কি মনে হয়? এটাতে আমি মানে শুরুতে যদি বলতে চাই, ক্লায়েন্টদের একটা ধ্যান ধারণা কিংবা চিন্তা ভাবনা একটু ওভাবেই থাকে যে চিটাং থেকে কাজ করলে এটা আমি কমে পাবো, ঢাকার কাজ মানে হচ্ছে ন্যাশনাল লেভেলের কোনো একটা ব্যাপার। মাইন্ডসেটটা আসলে ওরকম, একই জিনিস কিন্তু মাইন্ডসেটটা ডিফারেন্স। আমি বলবো না যে হচ্ছে সব মানে এজেন্সির কোনো দোষ নেই, এজেন্সির আছে, কিন্তু প্রথম যদি বলি আমি হচ্ছে এটা ক্লায়েন্টের দোষ। ক্লায়েন্টরাই হচ্ছে চিন্তা ভাবনা থাকা হচ্ছে না চিটাগাংয়ের কাজটা হয়তো এরকম ফ্রুটফুল হবে না, মানে প্রপার হবে না, প্রপার ওয়েতে হবে না, কিংবা কোনো একটা গ্যাপ থাকবে, লুপ হোল থাকবে। ঢাকার ব্যাপারে হচ্ছে ওদের ধ্যান দেওয়াটা একটু বেশি থাকে যে না ঢাকা থেকে কাজ করছি নিশ্চয়ই ভালো হবে। না, বাট আমরা যদি একটু খেয়াল করে দেখি যে ফর এক্সাম্পল আমরা একটা সার্ভিস প্রোভাইড করব, ধরে নিলাম রেড কার্পেট একটা ইভেন্ট প্রোভাইড করবে, বললো যে আমাদের স্টেজটা এমন হবে, আমাদের ফটোগ্রাফার এই সেগমেন্টে থাকবে, ফটো বুথ এটা হবে, বা ওভারঅল আপনি একটা ব্রিফ দিলেন। তো আপনার থেকে কিন্তু একটা কোটেশন নিল, আপনার থেকে একটা স্যাম্পল নিল। ক্লায়েন্ট কিন্তু অনেক সময় গিয়ে করে কি এই স্যাম্পল আরেকজনকে দেখায়। আপনি দিলেন ফর এক্সাম্পল 50,000 টাকা বাজেট, আরেকজন বলে এটা বেশি না, আমি আপনাকে 30,000 টাকা বা 20,000 টাকা করে দিব, এরকম একটা কমিটমেন্ট করে। বাট আলটিমেটলি আমরা সবাই জানি যে একটা কাজ, প্রত্যেকটা কাজের ব্যাপারটাই আলাদা। যে যেটা পারদর্শী সে সেটাই পারদর্শী, আমি যতই কপি করি না কেন তার ওই পুরোপুরি তো আমি পারফেকশনটা আনতে পারবো না। তো আমরা অনেক সময় করি কি ক্লায়েন্টরা বা কি করে থাকে চুজ কিন্তু ওই প্রাইজিং, যে প্রাইজিং কম দিচ্ছে তার কাছে সেম কাজটা নিয়ে যায়, আর আলটিমেটলি কিন্তু ফেলিয়ার হয়। তো এই বিষয়গুলো আপনিও নিশ্চিত ফেস করেছেন। তো এখানে এই মার্কেটটায় আপনার কি সাজেশন, মানে আসলে মাইন্ডসেটের যদি প্রবলেম থাকে, এই মাইন্ডসেট নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, বা আপনারা যেহেতু উদ্যোক্তা আপনাদের নিশ্চয়ই কোনো একটা প্ল্যান আছে, কি কাজ করবেন, বা এই মার্কেট প্র্যাকটিসটা আসলে কারা নষ্ট করছে আপনার কি মনে হয়? আমরা এখন বড় যে কোনো কাজগুলোতে যখন আমরা পিচ করতে যাই, কোটেশন প্রোভাইড করি, তখন হচ্ছে আমরা ওনাদের জন্য অনেক ধরনের প্রেজেন্টেশন ক্রিয়েট করি। সাপোজ হচ্ছে একটা সাইটের ডিজাইন থেকে শুরু করে, তো আমরা প্রচুর ব্রেন ওয়ার্কও হয়, আমার টিমের কাজ হয়। সো ইদানিং সময়ে আমরা এটার জন্য একটা কনসালটেন্সি ফি অ্যাড করে দিই। আচ্ছা আচ্ছা, অ্যাড করে দিই এই জন্য কারণ আমি কাজটা পেতে পারি, নাও পেতে পারি, কাজটা পরে কপি হয়ে যায় আসলে। আমরা যেটা করেছি কপি হয়ে যাওয়ার কারণে আমাদের এটা প্রচুর পরিমাণে আসলে আমাদের লস হয়ে যায়। তো কনসালটেন্সি ফিটা যখন আমরা পেয়ে যাই তখন আসলে আমাদের ওভাবে থিঙ্কিং থাকে যা কাজটা পাই না, কিন্তু আমাদের একটা মিনিমাম একটা অ্যামাউন্ট ফি পেয়েছি। অনেক সময় একটা কনসালটেন্সি ফি যদি কেউ দেয়, অনেক সময় এটা একটা সেলস সাইকোলজি হিসেবে কিন্তু কাজ করে, যে না আমি একটা ফি দিয়েছি তার থেকেই কাজটা করিয়ে নেই, বিষয়টা কিন্তু এমন সাইকোলজি কাজ করে। তো যেহেতু আপনি একজন উদ্যোক্তা, আমি বিশ্বাস করি একজন উদ্যোক্তার সেলস স্ট্র্যাটেজি থাকা ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি যেটা মনে করি যে আপনি যেহেতু ক্লায়েন্টদের সাথে ডিল করেন, আপনি অনেক সময় কিছু প্রিমিয়াম ক্লায়েন্টের সাথে ডিল করতে হয়। সো আপনি যখন ডিল করেন অ্যাজ এ উদ্যোক্তা, আপনি যদি কিছু টিপস শেয়ার করতেন ফর যারা আপকামিং উদ্যোক্তা আছে বা যারা সেলসে কাজ করছে, একটা ডিল ক্লোজ করার জন্য আপনার স্ট্র্যাটেজি কি? যে কোনো একটা ক্লায়েন্ট, আসলে আমরা তো যেসব বিজনেস করি আসলে আমরা সার্ভিস বেসড বিজনেস করি। হ্যাঁ, সো বর্তমান সমাজ ব্যবস্থা কিন্তু একটা সার্ভিস, প্রপার সার্ভিস, একটা গুড সার্ভিসের উপরেই কিন্তু ডিপেন্ড করছে। তো এই ব্যবসার কিন্তু ফিউচার কিংবা অপরচুনিটি হাই, আমরা যারা সার্ভিস বেস বিজনেস করি। তো একটা গুড ডিল করার ক্ষেত্রে আসলে হচ্ছে আপনার যেটা হচ্ছে কি আমরা ক্লায়েন্টের সাথে রিলেশনটা, গুড রিলেশন মেনটেন করা, গুড পিয়ার মেনটেন করা, নেটওয়ার্কিং বিল্ড আপ করা, এগুলো তো হচ্ছে ফার্স্ট পার্টের কাজ। ডেফিনেটলি। তো
সেকেন্ড পার্টে আমি যেটা বিলিভ করি আসলে হচ্ছে কোনো রিলেশনের ভ্যালু না যদি তার সাথে আমার কোনো ধরনের প্রফেশনাল রিলেশন আমি ক্রিয়েট করতে না পারি। সো তাহলে আমার সার্ভিসটা এনশিওর করার জন্য সেকেন্ড স্টেজে হয় কি আমি যখন আমরা কোথাও মিট করি কিংবা ফোনে আলাপ আলোচনা করি আমি আমার ওয়ার্ক স্কোপগুলো নিয়ে আমি কথাবার্তা কমিউনিকেট করি ওনাদের সাথে। তখন যখন হয় কি আবার এমন হইলো 6 মাসে যে কোনো একজন ধরেন আমার সাথে কমিউনিকেট করলেও না অথবা কাজ নিয়েও, বাট আমি এরপরে ধরেন কানেক্টিভিটি কিংবা রিলেশনটা আমি কন্টিনিউসলি হচ্ছে মেনটেন করি। তো যে কোনো সময় একটা কাজের যখন স্কোপ আসে আমি আমার টিম নিয়ে পিচ করার পর এখন তো কম্পিটিটিভ মার্কেট অনেক, তো আমরা লুক আফটার করি হচ্ছে আমার কোটেশনটা আসলে বেশি হয়ে গেল কিনা, আমি আবার এনশিওর করি যে আমি বেশি হলে লেট মি নো, আমরা তো ভাই ব্রাদার। এভাবে করে হচ্ছে একদম মিনিমাম রেঞ্জে যেটা রাখা যায় কোয়ালিটি মেনটেন করে আর কি। হ্যাঁ, আমরা তো ধরেন একটা সাডেন অ্যামাউন্ট ছাড়া আবার নিচে নামতে পারে না, যে হচ্ছে ধরেন আমি কাজটা পাওয়ার জন্য হচ্ছে এখন যেটা হয় হচ্ছে কাজ পাওয়ার জন্য কোয়ালিটির উপরে ফোকাস করানো অনেকগুলো এজেন্সি। তো আমরা ওইটা এনশিওর করি আমাদের যেখানে আমাদের ফেস ভ্যালু আছে, আমাদের একটা ব্র্যান্ড ভ্যালু এত বছর ধরে মার্কেটে স্টাবলিশ আছে, আমরা এগুলোর মাধ্যমে হচ্ছে ট্রাই করি হচ্ছে কোনো না কোনোভাবে আপনার ডিলটা ক্র্যাক করার জন্য আর কি। এই গ্রেট। সো ভাইয়ার কাছে সেলস বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমাদের প্রত্যেকটা লাইফে যেহেতু আপনি বিজনেস নিয়ে বলছেন, আপনার বিজনেসের মেইন গোল থাকে সেল হতে হবে পার্টিকুলার প্রোডাক্টটা বা যেটাই হোক আপনার, ইভেন একটা ব্যবসার মেইন প্রাণকেন্দ্র কিন্তু সেলস। সো সেলস নিয়ে আপনার সাথে কেন কথা বলছি, কারণ যেহেতু উদ্যোক্তা আপনি আরও অনেক কিছু জানবেন, আপনি চ্যালেঞ্জ জানবেন, আপনার আমাদের এই পডকাস্টগুলো কিন্তু অনেক ইয়ং জেনারেশন অনেকেই দেখে থাকেন, বা যারা আপকামিং সেলস প্রফেশনে যেতে পারে বা কেউ এন্টারপ্রেনার হতে পারে। সো সেক্ষেত্রে আপনাদের এই টিপসগুলো কিন্তু অনেক কাজে লাগবে। সো এই জন্যই বলছি যে অনেকেই মনে করে যে সেলস ট্যাগটাই হচ্ছে শুধুমাত্র সেলসের কাজ, যে সেলস ফর এক্সাম্পল সেলস এক্সিকিউটিভ, সেলস ম্যানেজার, বা তার কাজ শুধু সেল করা। বাট আমার ব্যক্তিগতভাবে মনে করি আর কি যে সেলস লাইফের প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মোমেন্টেই জড়িত। একটা রিলেশনশিপ হোক, একটা যে কোনো ধরনের সম্পর্ক হোক, পরিচয় হোক। সো এই সেলসটাকে এটা আপনি আপনার লাইফের সাথে কিভাবে আঁকড়ে ধরে রেখেছেন, বা এটাকে আদৌ কতটা প্রয়োজন একটা মানুষের কমিউনিকেশন বিল্ড করা এবং তার সাথে রিলেশনশিপ বিল্ড করা, এটা কতটা জরুরি, এটা আপনি কি মনে করেন ভাইয়া? যেহেতু আমি একজন ব্যবসায়ী প্লাস মিউজিশিয়ান, সো আমাদের সব কিছু আসলে সেলসের সাথে ইনভলভ, সেটা যে কোনো ব্যবসায়ীরই। হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম জব, আমি জবের ওই সেক্টর আসলে আমার আইডিয়াও যেহেতু না, আমি ওটা নিয়ে ব্রিফও করতে পারবো না। বাট যদি আমার সেক্টরে যেহেতু বললেন, তো সাপোজ আমি রেড কার্পেটে সার্ভিস সেল করতেছি, টেকনোবোতে লজিস্টিক্সের সেল করতেছি, কিংবা আমি যদি যখন কনসার্ট করি আমি আমার নিজের ভয়েস কিংবা নিজের মিউজিকটাকে সেল করতেছি। হ্যাঁ, আমরা তো যদি মিউজিক নিয়ে ধরেন আমি যদি কথা বলি এখন, ওখানে আমরা কেউ সেলস এনশিওর করি। সাপোজ হচ্ছে আমি আমার একটা ওন ট্র্যাক ক্রিয়েট করলাম, রেকর্ডিং শেষ করলাম, করে মিউজিক ভিডিও করে আমরা মার্কেটে ছাড়লাম। ছাড়ার পর তাহলে ওখানে আমার স্কোপ অফ ইনকামটা সেলসটা আমি কীভাবে এনশিওর করছি, আমি হয়তো ফেসবুক ইউটিউব থেকে টাকা পাচ্ছি, আমার স্পন্সর থেকে টাকা পাচ্ছি, আমি স্পন্সরকে সেল করলাম হচ্ছে আমার গানটা হচ্ছে আমরা দেখালাম হচ্ছে কিভাবে উনি আমাদের স্পন্সর করলে উনি আরও একটা ওনার কাছে ব্যাক যাবে, চ্যানেলে আপনি সেল করলেন ডান। তাহলে এভাবে হচ্ছে আমাদের গানগুলোর যেসব গান আমরা ক্রিয়েট করি, এই গানগুলো হচ্ছে বিভিন্ন সেক্টর যাচ্ছে। কোনো একটা টেলকো কোম্পানিতে হচ্ছে আমার গানগুলো কলার টিউন হিসেবে নিতে পারে, হ্যাঁ, কোনো জিঙ্গেলে হচ্ছে কোনো অ্যাডে আমার গানগুলো যাচ্ছে। তো বিভিন্ন স্কোপ অফ সেল আমার ওখানে ক্রিয়েট হচ্ছে শুধু মিউজিক দিয়ে। প্লাস হচ্ছে আমি যখন ফিজিক্যালি যাব, আমি বিভিন্ন কনসার্ট করছি, তাহলে কনসার্টে হচ্ছে আমার সেম ক্যাটাগরি ধরেন আমাদেরকে একটা মিনিমাম একটা রিমুনারেশন দিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন গভর্নমেন্ট শোগুলো আমরা করে থাকি। এইভাবে হচ্ছে আমি আমার মিউজিকের সেলসটা এনশিওর করলাম। এখন যদি আমি ধরেন রেড কার্পেটে যে আমি আমার যদি সার্ভিস এনশিওর করছি, আমি আপনাকে বললাম যে আমি ক্লায়েন্ট বেসকে কীভাবে আসলে ইয়া করি, কমিউনিকেশনগুলো করি। হ্যাঁ, তো সেলস এনশিওর করার জন্য আমার ক্ষেত্রে নেটওয়ার্কিং বিল্ড আপ করা, বিভিন্ন সোশ্যাল ইভেন্টগুলোতে যাওয়া, পিআরটা মেনটেন করা, গুড রিলেশন মেনটেন করা, এগুলো একদম এখন ফরজ কাজ আসলে। এইভাবে আসলে আমরা হচ্ছে মানে আমি আমার সাইড থেকে আসলে উদাহরণ দিতে এইভাবে সেলস এনশিওর করা। এক্স্যাক্টলি, মানে যেমন আপনি খুব সুন্দর করে আমি চাচ্ছিলাম এরকম কিছু ক্রিয়েটিভ এক্সাম্পল আসুক, যে যেমন আপনি মিউজিকের সাথে খুব সুন্দর করে রিলেট করলেন, যেটা মানুষ কিন্তু বুঝবে না। হয়তো অনেকে বলবে যে মিউজিকের সাথে সেলসের কাজ কি, বাট অ্যাকচুয়ালি কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের লাইফে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত।
সো যেহেতু ভাই আমরা অনেকক্ষণ আপনার জেসিআই নিয়ে আমরা কথা বললাম, আপনার জার্নি জানলাম, আমরা আপনার বিজনেসগুলো নিয়ে জার্নি জানলাম, এবং আমি বিশ্বাস করি আমি অনেকেই আপনাকে যেমন আমরা অনেক অ্যাডমায়ার করতাম যখন আপনি স্টেজে যে লাফিয়ে লাফিয়ে গান গেতেন বা আপনি যখন সবাইকে মাতাতেন। তো সেই তীরন্দাজের কথা একটু যাব। জানি আপনি অসংখ্য ইন্টারভিউতে আপনি ব্যাখ্যা করেছেন বা আপনার এই তীরন্দাজ নিয়ে আমরা আপনাকে অসংখ্য টেলিভিশনে দেখেছি, কনসার্টে দেখেছি। সো আজকে একটু ভিন্নভাবে যদি তীরন্দাজকে জানতে চাই, আপনার কাছে তীরন্দাজ জায়গাটা কতটুকু ইমোশনাল বা কতটুকু আবেগের, এবং এটা আপনার সাথে কিভাবে মিশে আছে যদি একটু বলেন। আমি যদি বলি হচ্ছে আমি প্রফেশনাল লাইফে মিউজিকটাকে আমরা প্রফেশনাল নিতে পারি না, বিকজ বাংলাদেশের পার্সপেক্টিভে নাও ডেজ মিউজিক প্রফেশন হিসেবে নিলে সার্ভাইভ করা কোয়াইট টাফ। আমরা যদি বলি বাংলাদেশে আরেকজন আইয়ুব বাচ্চু কিংবা আরেকজন জেমস পার্থ বড় আসা কিন্তু এখনকার সিচুয়েশনে খুবই ডিফিকাল্ট, কারণ 90s-কে বলা হয় ব্যান্ড মিউজিকের স্বর্ণযুগ। এই সময় মানুষের টেস্ট চেঞ্জ হয়েছে, মিউজিকের ধারণা চেঞ্জ হয়েছে, অনেক ধরনের অনেক কিছু অ্যাড অ্যান্ড মাইনাসও হয়েছে। আমি বিশ্বাস করি, একটু ইন্টারাপ্ট করলাম, যে আপনি সেই যুগ থেকেই কথা বলছেন যখন আপনি ক্যাসেট কিনতেন, আমি যদি ভুল করি ক্যাসেট কিনতেন বা প্লেয়ারে প্লে করবেন বা ওই ফিতা হইলেও ঠিক করে আপনি গান শুনবেন, বা সিডি কিনতাম আমরা, যেই সময়টা ছিল সেই যুগটা কিন্তু আগে এমন একটা সময় ছিল, খুব একটা বেশি আগে না, হয়তো 10-12 বছর আগেই, যে আমরা কিন্তু ইউটিউবের সাথে ফ্যামিলিয়ার ছিলাম, আমরা গান ডাউনলোড করে শুনতাম বা দোকানে গিয়ে মেমোরি কার্ড ফুল করতাম। তো ওই যুগটা কিন্তু বদলে এখন এতটা অ্যাডভান্স হয়ে গেছে যেটা আসলে হয়তো আমরা কখনো ভাবিনি। সো আপনি তো এখন বুঝতে পারেন যে আপনার প্রিভিয়াস সেই 10-15 বছর আগের মিউজিক টেস্ট বা এখন কারেন্টলি কী সিচুয়েশন যাচ্ছে, এই বিষয়টাকে আপনি, এই চেঞ্জেসটাকে আপনি কীভাবে অ্যাডাপ্ট করেছেন আসলে ভাইয়া? সময়ের সাথে আসলে নিজেকে অ্যাডাপ্ট না করলে মানুষকে পিছিয়ে যেতে হয়, এটা এখন একদম গ্লোবাল রুলের মধ্যেই পড়ে আর কি। সো আমরা ওভাবে হচ্ছে মিউজিক বলি কিংবা নিজের লাইফস্টাইল বলি, সময়ের সাথে আমরা চেঞ্জ করার জন্য আমরা ট্রাই করে থাকি। সো তীরন্দাজ হচ্ছে আমি বলছিলাম যেটা আমার লাইফের একদম সিংহভাগ তীরন্দাজ জড়িত। আমার অনেক স্মৃতি এই ব্যান্ডের সাথে ইনভলভমেন্ট। আমরা চিটাগং ইউনিভার্সিটি বেস ব্যান্ড ছিলাম, শাটল ট্রেনে আমাদের যাত্রা শুরু হয়। তো আর এখনো হাঁটি হাঁটি পা করে এখনো ব্যান্ড চলছে। আজকের দিন আমাদের একটা কনসার্ট থাকার কথা, আনফর্চুনেটলি কনসার্টটা একটু পিছাইছে, আজকে আমাদের ইন্টারভিউ দেওয়ার সৌভাগ্য হচ্ছে। তো তীরন্দাজ আমরা বর্তমানে 7 জন ব্যান্ড মেম্বার আছে, আমরা 7টা ফ্রেন্ড। আপনার ইউনিভার্সিটি ফ্রেন্ড? হ্যাঁ, আমরা মোস্ট অফ দ্য ফ্রেন্ডস আমরা ইউনিভার্সিটি বেসড আর কি। তো তীরন্দাজ নিয়ে আসলে আমি স্পেসিফিক কি বলবো বুঝতে, কারণ তীরন্দাজ নিয়ে আমি কথা বলতে গেলে ধর আমি 24 ঘন্টায় কথা বলতে পারবো। আমাদের এত ইমোশন, এত কনসার্টের অনেক ধরনের ইনসিডেন্ট বলেন, সবকিছু অ্যাড আছে আর কি। হ্যাঁ, তো এই যে আপনি একটু আগে যে প্রশ্নটা করলাম যে সিডি যুগের যেই গল্পগুলা, আপনার এমন কোনো স্মরণীয় স্মৃতি আছে যে এমন একজন আপনি খুব অ্যাডমায়ার করেন অ্যাজ এ সিঙ্গার, আপনি তার গান শোনার জন্য এমন স্ট্রাগল করেছেন, বা সিডি আপনি সংগ্রহ করে রেখেছেন, বা অমুক দূরে ফ্রেন্ডের বাসায় গিয়েছেন ওই গানটা শোনার জন্য, নতুন অ্যালবামে হয়েছে, বা টাকা ধার করে অ্যালবাম কিনেছেন, এই ধরনের কি কোনো গল্প আছে আপনার জীবনে? যখন গান তখন শুনতাম আসলে হচ্ছে ওই সময়টাতে আমার যখন বেড়ে ওঠা, তখন যদি বাংলা মিউজিক চিন্তা আমি এলআরবির গান অনেক বেশি শুনতাম। কারণ আমার সারাউন্ডিংসে আমার আঙ্কেলরা কিংবা ভাইয়ারা সবাই এলআরবির গান শুনতো প্রচুর। তখন ওদের সিডি বেরোতো, ডবল অ্যালবাম বেরিয়েছিল। তো এটা একটা স্পেশাল স্মৃতি, এরকম যে একটা মানুষকে আমি সামনেও দেখতাম না, মানে আইয়ুব বাচ্চু বোসকে ধরেন ছোটবেলায় আর কি। হ্যাঁ, অলওয়েজ নাম শুনছে, ওনার ফ্যানাটিক লেভেলের ফ্যান ছিল আমার আঙ্কেলরা, বাবারা। তো ওই মানুষটার সাথে সাডেন আমার হচ্ছে 2013 সালে রেড কার্পেটের ওপেনিংয়ের মাধ্যমে পরিচয়, কাছ থেকে দেখা একটা মানুষকে। পরে কোনো না কোনোভাবে উনি আমার মিউজিক গার্জিয়ান হয়ে যায় 2013 থেকে। সো ওনার সান্নিধ্য আমার লাইফে কিন্তু একটা বিশাল একটা চেঞ্জও আনে, কিংবা আমার শিখার পরিধিতে অনেক বিশাল হয়ে যায় আইয়ুব বাচ্চু বসের ইনভলভমেন্ট। তো 13 থেকে শুরু করে 2018 পর্যন্ত, উনি মারা যাওয়ার একদিন পর্যন্ত হচ্ছে আমি ওনার সাথে একদম ক্লোজলি ছেলের মতো আসলে ইনভলভ ছিলাম। আমি অনেক কিছু জানছি, আমাদের অনেক মেমোরিজ শেয়ার হয়েছে, এবং আমি ওনার সাথে দেশের বাইরেও ট্যুর করেছি, কনসার্ট দেখতে গেছি এলআরবির। বাংলাদেশের অনেকগুলো কনসার্টে ধরেন ওনার সাথে আমার একসাথে স্টেজে উনি আমাকে ডেকে গানও করিয়েছে। সো ওনার সাথে আমার একটা অ্যাচিভমেন্ট যদি আমি বলতে চাই, এলআরবি একবার হচ্ছে আপনার 2000 কোন সালে, এটা 17-র দিকে, মেবি 16-17-র দিকে ওনাদের 25 সেলিব্রেশন করছিল ঢাকা আইসিসিবিতে। তো স্বাভাবিক এলআরবির তো বাংলাদেশে অনেকগুলো ফ্যান,
মিউজিশিয়ানও এমন আছে বাংলাদেশের, এমন কোনো মিউজিশিয়ান নেই আসলে এলআরবিকে পছন্দ করে না। সো ওনাদের এই স্পেশাল আপনার প্রোগ্রামে হচ্ছে অনেকগুলো বাংলাদেশের মিউজিশিয়ান যায়। তো এলআরবির বাচ্চা হঠাৎ হচ্ছে আপনার ঘুমন্ত শহরে গানটা স্টার্ট করবে, করার সময় উনি বাংলাদেশের এতগুলো মিউজিশিয়ানের মধ্যে আমাকে ডাকলো যে শান ফ্রম তিরন্দাজ আসো আমাদের সাথে গানটা করো, একদম ক্যাজুয়ালি বললো। আমি গিয়ে ঘুমন্ত শহরে তো হাজার হাজার মানুষের সামনে পারফর্ম করবো। আমি তখন আর তো ছোট ছিলাম, আমার পা কাঁপছিল যে মাইটি এলআরবি, মাইটি এভি, ওনার সামনে ওনাদের এত বড় একটা অ্যারেঞ্জমেন্টে এতগুলো মানুষের সামনে এতগুলো মিউজিশিয়ান, মানে যাদেরকে আমরা দূর থেকে দেখি। হ্যাঁ, তো এটা আমার কাছে অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা অ্যাচিভমেন্ট। এবং আমার মনে হয় আমি এই কথাটা আসলে কোনো লাইভ ইন্টারভিউতে শেয়ার করিনি, আজকে করলাম। ট্রু, মানে আমি মানে আপনি যখন বলছেন আই ক্যান ফিল যে মানে এটা আপনার জন্য কতটা ইমোশনাল এবং কতটা প্রাউড মোমেন্ট যে এই মোমেন্টটা আপনি পেয়েছেন। এবং আমি বিশ্বাস করি যে লাইফে এমন এমন কিছু মুহূর্ত থাকে যেগুলা হয়তো যতদিন বেঁচে থাকি ওই স্মৃতিটা আঁকড়ে ধরে বেঁচে থাকা যায়। তো আমি মনে করি এটা ওয়ান অফ দ্য ঠিক স্পেশাল একটা স্মৃতি আর কি আপনার। সো যেহেতু আপনি আপনার গার্জিয়ান নিয়ে কথা বললেন, বর্তমানে আপনাদের গার্জিয়ান কে আছেন বা আপনি কাকে গার্জিয়ান হিসেবে দেখছেন আর কি আপনাদের ব্যান্ডে? সো বাচ্চু ভাই মারা যাওয়ার পর থেকে আসলে আমার এখন কাইন্ডলি আমার খুবই গুড রিলেশন বলি। আমার মিউজিক্যাল গার্জিয়ান যে আমরা যেটা বলি, আমার টেক কেয়ার করে কিংবা আমাকে অনেক পছন্দ হচ্ছে পার্থ বড়ুয়া দাদা ফ্রম সোলস। তো পার্থদার সান্নিধ্যটা আবার অন্যরকম, 2018 থেকে 2025, কিন্তু ইটস এ লং জার্নি। তো দাদা অসম্ভব পছন্দ করে আমাদের তীরন্দাজকে, অনেক টেক কেয়ার করে। আবার দাদা হচ্ছে বকাশকাও দেয়। তো দাদাকে নিয়ে আসলে গল্প বলতে গেলেও শেষ হবে না। তো আমরা অনেক গ্রেটফুল দাদার প্রতি। এবং তীরন্দাজের একটা গান আপনার রংধনু, এই গানটা টোটাল রেকর্ডিং থেকে শুরু করে সব কিছু দাদার স্টুডিওতে হচ্ছে। প্লাস দাদাকে নিয়ে যদি আমরা যদি স্পেশাল স্মৃতি বলতে যাই, বেশ কিছুদিন আগে চিটাগাং ক্লাব আমার সোলসের সাথে 2টা ইংরেজি গান করার সৌভাগ্য হয়েছে। চিটাগাংয়েই প্রোগ্রামটা হয়েছিল, টোটাল সোর্স ছিল। আমি 2টা ইংরেজি গান করেছিলাম, স্টেজ শেয়ার করেছি। তাও যেটা একটা সাডেন সারপ্রাইজ ছিল। এবং আমার মিউজিক্যাল ক্যারিয়ারের জন্য এটা আমার জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট। আমি মনে করি এরকম বড় বড় 2টা মানুষের সাথে আইব বাচ্চা এবং পার্থ বড়ুয়া, যাদের সাথে আমার সান্নিধ্যে থাকার অনেক সৌভাগ্য হয়েছে। স্টিল দাদার সাথে আমার সান্নিধ্যে আছি আমি। তো এইসব জায়গায় হচ্ছে আমার মিউজিক্যাল ক্যারিয়ার আসলে পরিপূর্ণ মনে হয়। আমি অনেক বছর ধরে তীরন্দাজ কন্টিনিউ করছি, অনেকগুলো গানও দিয়েছি এবং দেওয়ার ট্রাইও করছি। দ্যাটস ইট। গ্রেট ভাইয়া। সো অনেকক্ষণ মিউজিক নিয়ে আড্ডা দিলাম এবং আপনার অনেকগুলো স্মৃতি নিয়ে আমরা কথা বললাম। তো আপনার কি মনে হয় যে এই যে আপনার মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউন থাকে, এটা হওয়াটাই স্বাভাবিক। সো আপনার জীবনে আপস অ্যান্ড ডাউন যেটাই হোক, কিন্তু আমি দেখছি আপনি প্রোগ্রেস করছেন প্রতিনিয়ত, আলহামদুলিল্লাহ। সো আপনার কি মনে হয় যে আপনার লাইফের যেই সেক্টরে আপনি কাজ করছেন, সেই সেক্টরগুলো আপনার সাকসেস যখন আসছে, বা সাকসেসের চূড়া তো শেষ নেই, আপনি হয়তো আরও অনেক গ্রো করতে চান, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আরও গ্রো করাক, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে কার দোয়া আপনার সাথে আছে, আপনি সবসময় ফিল করেন কার দোয়ার ব্লেসড আপনি? ব্লেসিংস তো অবশ্যই বাবা মা। আর আমার আব্বু হচ্ছে খুবই পায়াস একজন মানুষ, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর আমার আব্বুর একটা ইচ্ছা হচ্ছে তুই যা কিছু কর, মানে আব্বুর একটা ইচ্ছা আমি পূরণ করতে পারি। আমাকে 5 ওয়াক্ত নামাজটা আমার এখনও কন্টিনিউয়াসলি পড়া হয় না, আমি ট্রাই করি। সো আমি মনে করি আমার বাবা মার দোয়া সবচেয়ে ইম্পর্টেন্ট আমার সাথে আছে। আর আমার ওয়াইফের একটা বিশাল সাপোর্ট আছে আমার। আমি তো এখন সাকসেসফুল না হওয়ার ট্রাই করছি, স্ট্রাগল করছি। সো এই যাত্রায় হচ্ছে আমাকে এই 2-3টা মানুষ, প্লাস হচ্ছে আমার 2 ভাই আছে, ওয়াহিদ এন্ড ইয়াসিন, এদের সাপোর্টটা আমি মনে করি আর কি আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আলহামদুলিল্লাহ। সো আমরা বুঝতে পারি যে ফ্যামিলি সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ফ্যামিলি সাপোর্ট যদি থাকে, লাইফে যে কোনো বাধাই কিন্তু অতিক্রম করা যায়। সো এবার যদি একটু আসি যে, যেহেতু আমরা অনেকক্ষণ ধরে আপনার জার্নিগুলো শুনলাম, ছোটো ছোটো করে গল্পের আকারে শুনলাম, তো কারেন্টলি ইয়াং জেনারেশন অনেকেই কিন্তু খুব কমন কিছু শব্দ আছে, ডিপ্রেশন অথবা বাংলায় হতাশা, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি কিছুই করতে পারবো না, আমি যেটা করে সেটা হয় না, আমি একজন উদ্যোক্তা হতে পারবো না, চাকরি ভালো, উদ্যোক্তা হয়ে লাভ নেই, বা চাকরিও আমাকে দিয়ে হবে না, প্রমোশন হয় না, কমপ্লেন। সো আপনি তাদের জন্য কি মেসেজ রাখবেন যে আপনারও তো লাইফে কোনো না কোনো আপস অ্যান্ড ডাউন ছিল। সো ইয়াং জেনারেশন যারা আপকামিং, যারা ইউনিভার্সিটি শেষ করবে বা যারা এখনও চাকরি করছে, বা হতে পারে আপনার এই যে অনেকে স্ট্রাগল করছে, সবার জন্য যদি কয়েকটা টিপস দিতেন যে কী করা উচিত
আমি আসলে অত টিপস দিই না, যদি একটু কমনলি কিছু কথা বলি, ইউনিভার্সিটি লাইফে যেটা আমরা করতাম, প্রচুর কানেক্টিভিটি বাড়াতাম আমরা। যেহেতু আমি একটা পাবলিক ইউনিভার্সিটি ছিলাম, আমার অটোমেটিকলি কানেকশনগুলো বিল্ড আপ হয়ে গিয়েছিল। তো স্ট্রাগল একদম সবাইকেই করতে হয় এবং সাকসেসের কোনো শর্টকাট নেই। আমি যদি কোনো বড় মানুষ হতে যাই, আমার একজন এন্টারপ্রেনার হিসেবে যদি আমি নিজেকে এস্টাবলিশ করতে চাই কিংবা ভালো কোনো জবেও ঢুকতে চাই, আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, এটার বিকল্প কিন্তু কোনো কিছু নেই। আর ডিপ্রেশন বলি, হতাশা বলি, যা কিছু বলি না কেন, এগুলো একটা পার্ট অফ লাইফ। বাট ডিপ্রেশন কাটানোরও অনেক ধরনের স্কোপ কিংবা অপশন অনেকে থাকতে পারে, বাট আমিও যে ডিপ্রেশনের বাইরে থাকি না এমন কিন্তু না। সো আমার জন্য ওয়ার্কআউটটা একটা খুব ইম্পর্টেন্ট, ডিপ্রেশন কিংবা স্ট্রেস রিলিফ করার জন্য। একটা জানলাম যে ওয়ার্কআউট ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর একটা স্পেশাল হচ্ছে আমি যেহেতু মিউজিকের সাথে ইনভলভ, কারণ আমার দৈনন্দিন লাইফে হচ্ছে ধরেন আমার বিভিন্ন ধরনের বিজনেসে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে, সাংগঠনিক চ্যালেঞ্জ আছে, সবসময় মনে আসলে সায় দেয় না কিংবা ওই মনোবলটা মাঝে মাঝে পাইও না। তো যখনই আমি আমার ব্যান্ডের প্র্যাকটিস করি, আমি কনসার্ট করি, আমাকে অসম্ভব রকমের রিলিফ করে এটা মিউজিকটা। আচ্ছা, হ্যাঁ। যখন আপনি লাইফে সবচেয়ে মানে খুব হাঁপিয়ে পড়েন, মানে এটা কি মিউজিকই সব, আপনি কি মিউজিকের কাছেই ছুটে যাচ্ছেন নাকি মানে ফ্যামিলির কাছে যাচ্ছেন? বা ফ্যামিলি, অবশ্যই ফ্যামিলি। সো আমরা যেই দুইটা জিনিস আমরা বুঝতে পারি যে হতাশা বা লাইফে ডিপ্রেশন আসতেই পারে। সো ফ্যামিলির সাথে আসলে যথেষ্ট টাইম স্পেন্ড করা উচিত, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে নেটওয়ার্কিং করে নিজের লাইফটাকে আরও গুছানো, যেটা আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছেন। ফ্রেন্ড থাকতে হবে, ট্রু। এটা একটা জিনিস হয় কি, আপনাদের ক্ষেত্রে আমি ঠিক জানি না আপনারা কীভাবে ফ্রেন্ডশিপ ম্যানেজ করেন। যখন আমরা দেখি যে কর্পোরেট জীবনে আমরা চলে যাই, চাকরি বাকরি করছি বা ফ্যামিলি হয়, বা অনেকে আফটার ম্যারেজ, অনেকেই দেখা যায় ফ্রেন্ড সার্কেল আস্তে আস্তে দূরে চলে যায়, কেউ দেশের বাইরে চলে যায়, অ্যাব্রোড চলে যায়, কেউ ঢাকা শিফট হচ্ছে, কেউ বিভিন্ন ডিস্ট্রিক্টে শিফট হচ্ছে। সো ফ্রেন্ডশিপটা কীভাবে আপনি মেনটেন করেন আপনার লাইফে? বর্তমান তো আসলে ডিজিটাল যুগ, আমাদের প্রচুর হোয়াটসঅ্যাপ অ্যান্ড মেসেঞ্জার গ্রুপ থাকে, বিভিন্ন সার্কেল, ইউনিভার্সিটি, কলেজ অ্যান্ড স্কুল সার্কেল, সেপারেট গ্রুপ। এছাড়া বাইরের কমিউনিটিতে আমার প্রচুর ফ্রেন্ড আছে, আমার জিসিএ সার্কেল আছে, আমার অনেকগুলো ভালো ভালো ফ্রেন্ড। হ্যাঁ, তো ফ্রেন্ড একটা সাডেন পিরিয়ডে কিন্তু অনেকগুলো হয়, ইউনিভার্সিটি লাইফ, কলেজ ফ্রেন্ড, এরপরে বের হওয়ার পর কিন্তু আমাদের নতুন ফ্রেন্ড তেমন হয় না। ধরো আমার জব লাইফ কিংবা আমার বিজনেস লাইফ আমার কলিগ হতে পারে, হ্যাঁ। তো ওই টাইমটা আপনার ইউনিভার্সিটি, কলেজ এন্ড স্কুল ফ্রেন্ডটা আমার কাছে মনে হয় যে আল্লাহর একটা নিয়ামত, এই ফ্রেন্ডশিপটা। কারণ আমার এই জীবনে এখন তেমন কোনো ফ্রেন্ড, নতুন করে ফ্রেন্ড মানে আসতেছে না, যেটা প্রিভিয়াসলি ছিল আর কি। হ্যাঁ, এখন অনেক কম ফ্রেন্ডও যে ফ্রেন্ড হচ্ছে কম। সো আমি ট্রাই করি আমি অলওয়েজ, আমি এটা সবসময় করতাম যে আমার সব ফ্রেন্ডসদের সাথে গুড রিলেশন মেনটেন করা, গুড কানেক্টিভিটি রাখা, স্পেশাল ডেগুলোতে হচ্ছে আপনার গ্রিটিংস শেয়ার করা, এগুলো আমি অলওয়েজ মেনটেন করি। হোয়াটসঅ্যাপ গ্রুপ ধরেন বিভিন্ন জায়গায় আমি অ্যাডমিন থাকি, আমাদের স্কুলের হচ্ছে যে সার্কেলটা আছে, এই যে ওভাবে করা আর কি, মোটামুটি ট্রাই করি রিলেশন বিল্ড আপ করা। গ্রেট। সো ভাইয়া, এতক্ষণ যেহেতু কথা বলছিলাম আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস, আপনি কীভাবে ম্যানেজ করেন, পার্সোনাল লাইফ সব কিছু মিলে। সো এখন যদি আপনাকে একটু চ্যালেঞ্জে ফেলি আর কি, আমরা যেটাকে র্যাপিড ফায়ার বলি। সো ওভাবে আমরা র্যাপিড ফায়ার করবো না, বাট আপনার জন্য খুব সহজ করে দিব, যেটা আমরা আপনাকে যাতে একটু বুঝতে পারি, দর্শক যাতে আপনাকে খুব সহজ একটু জানতে পারে। সো আমরা কি শুরু করতে পারি? প্লিজ। আচ্ছা, সো আপনার কাছে সর্বপ্রথম যে প্রশ্নটা, লিডারশিপ নাকি সিঙ্গার, কোনটা বেশি আপনার কাছে পছন্দ? অফকোর্স লিডারশিপ। গ্রেট। সো আপনার কাছে কোন শহরটা খুব আপন বাংলাদেশে? আপনার কি মনে হয় ঢাকা ভাল লাগে না চট্টগ্রাম? আপনার অফকোর্স চট্টগ্রাম। গ্রেট। যদি এই প্রশ্নটা আসলে করা উচিত হয়নি, বাট তারপরেও আমার মনে হয় যে দেখায় আর কি, অনেক সময় মানুষের টেস্ট চেঞ্জ হয়ে যায়। মনে হয় ঢাকা, অনেকে যেটা বলে যে ঢাকায় বিজনেস করতে করতে মনে হয় যে না, ঢাকা শহর মনে হয় আপন হয়ে গেছে, এরকম অনেক কেসও আছে। বাট আপনি এখনও চট্টগ্রামে যথেষ্ট পছন্দ করেন। যদি রাত 2টার সময় আপনার কোনো একটা আইডিয়া আসে, আপনি কি ঘুমাবেন নাকি সাথে উঠে লিখে ফেলবেন? আমি না ওই রাত আর ঘুমাই না, আমার প্রচন্ড আইডিয়া সব রাতের বেলায় কিলবিল করে। হ্যাঁ, আমি নোট করি না, আমার কিছু নিজের সাথে নিজের 2টা মোবাইলে কিছু গ্রুপ থাকে বিভিন্ন টপিক্সের উপর, আমি ওগুলোতে সাথে সাথে নোট করে রেখে দিই। তার মানে আপনার জন্য আইডিয়া আসা হচ্ছে একটা রাতের ঘুম নষ্ট। হ্যাঁ, বলা যায়। আচ্ছা, সো লাইফের একটা মন্ত্র সবাই বলে থাকে যে এটাকে আমরা বলি যে ঘাম ছাড়া, গায়ের ঘাম ঝরা ছাড়া কিছুই মেলে না। এই কথাটার সাথে আপনি কতটুকু মানে একমত? 100% একমত। বিকজ আমি একটু আগে বলছিলাম যে সাকসেসের যেমন কোনো শর্টকাট নেই, পরিশ্রম ছাড়া আসলে কোনো বিকল্প নাই কোনো কিছুর। যে কোনো কাজের জন্য, যেটার জন্য হচ্ছে পরিশ্রম করতে হবে 100%।
ট্রু। এইটা আপনার, আমি বিশ্বাস করি যে আপনার প্রতিটা পদেই আপনার লাইফের তাহলে এক্সাম্পল থেকে আপনি বলছেন, এক্সপিরিয়েন্স থেকে বলছেন। সো আরেকটা বিষয় যদি ভাইয়া বলেন যে আপনি তো এখনও শো করছেন, আপনি বেশ অনেক বছর ধরে শো করছেন, শো এর আগে এখনও কি আপনার পা কাঁপে বা বুক কাঁপে, ধরফর করে? আমি আসলে বাংলাদেশের সব বড় বড় বিগেস্ট স্টেজগুলোতে পারফর্ম করে ফেলেছি, এখন আপাতত তার কোনো কাঁপে না আর কি, যথেষ্ট কনফিডেন্ট থাকে। গ্রেট। মানে এমন কোনো মুহূর্ত হয় না যে লাইফে এটা আমি অনেকবার করেছি তারপরও মনে হয় যে এতগুলো মানুষ সামনে আমি কি পারবো, এই প্রশ্নগুলো কি আসে? এটা গত 4-5 বছর ধরে আসছে না আর কি, এর আগে আসতো। মানে আপনি ওভারকাম করে এসছেন? হ্যাঁ, করে আসছি। যাক আলহামদুলিল্লাহ। সো এখন যদি আপনাকে কেউ মাইক ধরিয়ে দেয়, আপনি কি স্পিচ দিবেন নাকি গান গাবেন? এখন ডিপেন্ড করে সিচুয়েশনের উপর কোন জায়গায় মাইকটা ধরছে। খুব র্যান্ডম জায়গায়, মানে আপনার যেটা আমি বিশ্বাস করি আপনি যেভাবে এখন নিজেকে গুছিয়ে নিয়েছেন, হয়তো খুব সম্ভবত আপনি, আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে আপনি তো একজন উদ্যোক্তা হিসেবে সবাইকে খুব সাধুবাদ জানাবেন, তারপরে হয়তো আপনি গান দিয়ে সবাইকে খুব রিল্যাক্স করে দিবেন। সো আরেকটা প্রশ্ন যেটা আপনার সাথে খুবই রিলেটেবল, যে এক রাতের কনসার্ট নাকি একদিনের ইভেন্ট ম্যানেজমেন্ট, কোনটা বেশি স্ট্রেসফুল আপনার জন্য? স্ট্রেসফুল অফকোর্স ইভেন্ট ম্যানেজমেন্ট একদিনের। স্ট্রেসফুল আপনার জন্য, মানে আমি যেটা বুঝতে পারছি আপনি কনসার্টটাকে খুব সহজ করে নিয়েছেন আপনার লাইফে, যে ইটস জাস্ট পার্ট অফ লাইফ, আই হ্যাভ টু ডু দিস। ওকে, সো আপনার কাছে এটা কি মনে হয়, একজন লিডার কি আসলে বাই ডিফল্ট সে লিডার হয়ে আসলে জন্মায়, নাকি লিডার আসলে তৈরি হয়? আমার পার্সপেক্টিভ থেকে হচ্ছে লিডার আসলে তৈরি হয়। একজন লিডার হওয়ার জন্য, এই জাস্ট ছোট করে যদি বলেন, একজন লিডার হওয়ার জন্য আপনার কয়েকটা পয়েন্ট যদি বলেন যে একজন লিডারের মাস্ট এই গুণগুলো থাকা উচিত। একটা পয়েন্টে বলি, কমফোর্ট জোন থেকে বেরিয়ে যেতে হবে। ওকে, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো আরেকটা বিষয় যেটা আমি জানি না আপনি কিভাবে দেখেন, খুব সাডেনলি যেহেতু প্রশ্ন করছি, আপনার জীবনটাকে যেহেতু আপনি মাল্টিটাস্কিং করছেন, আমরা সবাই এতক্ষণে বুঝে গেছি যে আমাদের শাহেদ ভাই মাল্টিটাস্কার হিসেবে, যেটাকে আমরা যদি আবার একটু বাংলা ভাষায় বলি যে আপনি দুই নৌকায় পান, আপনি একাধিক নৌকায় পা দিয়ে কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো সেই জায়গায় আপনার জীবনটাকে যদি একটা গানের সাথে তুলনা করেন, আপনি কোন, বা গানের নামটা কি হবে, বা কোনো গান আছে? এখন আসলে ভাবিনি, তবে আমি ভেবে নেক্সট বার উত্তরটা দিব। গ্রেট। ঠিক আছে, এটার অপেক্ষায় থাকবো যদি কেউ জিজ্ঞেস করে, বা পরবর্তী সেশনে কিন্তু এই প্রশ্নটা মাস্ট আপনার জন্য থাকবে ইনশাআল্লাহ। সো আরেকটা বিষয়, যে রাত জাগা ইভেন্টে রাতভর রিহার্সেল করতে হয়, বা কোনো একটা ইভেন্টের আগে, মানে আপনার কাছে কি মনে হয় রিহার্সেল জিনিসটা আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ? একটা শো হচ্ছে প্র্যাকটিস কিংবা রিহার্সালটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার জীবনে একটা শোর আগে 3 থেকে 5টা প্র্যাকটিস করি কিন্তু মিনিমাম। আচ্ছা, গ্রেট। মানে এর পিছনে আসলে যথেষ্ট একটা শিডিউল থাকে, হচ্ছে আপনার প্র্যাকটিস রুমে হচ্ছে 3 থেকে 5 ঘন্টার একটা প্র্যাকটিস সেশন থাকে পার ডে। সো 3 থেকে 5টা হচ্ছে অ্যারাউন্ড আপনাকে, তাহলে যদি 3 ঘন্টা করে হিসাব করি, মিনিমাম 15 ঘন্টা, 5 ঘন্টা হিসাব করলে 25 ঘন্টা এরকম একটা প্র্যাকটিস একটা শোর আগে করা উচিত আর কি। মানে এই জন্যই আসলে এই প্র্যাকটিসটার কারণে হয়তো গেস্টের সামনে আসলে, বা যারা অডিয়েন্স থাকে তাদের সামনে আরো কনফিডেন্টলি আসা যায়। ডেফিনেটলি প্র্যাকটিস আসলে করতে হবে, যেটাই ব্যান্ডে কিন্তু প্র্যাকটিস করে। ট্রু, সব ব্যান্ডে, মানে এমন কোনো ইভেন্ট নেই যে হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, খুব রেয়ারলি, মানে অলওয়েজ প্রিপারেশন নেয়। আচ্ছা, সো লাস্ট প্রশ্ন র্যাপিড ফায়ারের মধ্যে, যে বন্ধুমহলে, যেহেতু আপনি বললেন যে আপনি আড্ডা দিতে খুব পছন্দ করেন, বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে পছন্দ করেন, বন্ধুমহলে আপনি আবার শুরুতে বললেন আপনি ইন্ট্রোভার্ট ছিলেন, আমি জানি না এখন তো ডেফিনেটলি আপনি ইন্ট্রোভার্ট না, বন্ধুমহলে আপনি কি চুপচাপ দাঁড়িয়ে থাকা সেই বন্ধু, নাকি সবাইকে মাতিয়ে রাখার সেই বন্ধুটাই? না, আমি সবাইকে মাতিয়ে রাখা বন্ধু। একমাত্র একটা জায়গা হচ্ছে আমি ইন্ট্রোভার্ট না, অনেক বেশি এক্সট্রোভার্ট। আচ্ছা, তাই এমন কি হয় যে বন্ধুরা বল ভাই একটু চুপ কর, সিচুয়েশন হয়। গ্রেট ভাইয়া। সো অনেকক্ষণ আসলে অনেক মজার কথা বললাম, অনেক কিছু জানলাম, কারণ আমি যখন আপনাকে প্রশ্নগুলো করছিলাম আমি নিজেও অনেক কিছু জানার চেষ্টা করছি, নিজের ব্যক্তিগত জীবনের সাথে রিলেট করছি ভাইয়া, যেহেতু আপনাকে কাছ থেকে দেখা বা আরও কাছ থেকে জানার সুযোগ হয়েছে, অনেকে হয়তো আজকে আরও ডিফারেন্টভাবে, ভিন্নভাবে আমাদের শাহেদ ভাইকে জানবেন আর কি। সো ভাইয়া, আমি আর খুব একটা বেশি সময় আপনার থেকে নেব না, যদি আপনি একটু শেয়ার করতেন যে আপনার এই আয়োজন, চট্টগ্রামে একটা পডকাস্ট স্টেশন হচ্ছে, বিভিন্ন বিষয়ে আমরা কথা বলছি, আজকের আয়োজনটা আপনার কেমন লাগলো, আপনার এখানে এসে কেমন লাগলো, আড্ডা দিয়ে কেমন লাগলো? সবার প্রথমে ধন্যবাদ ধ্রুব আপনাকে, এবং আবেদিন শাকিল ভাইকে, এবং সার্কেলের সাথে ইনভলভ সকলকে, বিকজ চিটাগংয়ে এই টাইপস প্রোগ্রাম আরও অনেক বেশি হওয়া উচিত, কারণ
চট্টগ্রাম ঢাকার চেয়ে অনেক পিছিয়ে আছে অনেকগুলো সেক্টরে। সো এই যে একটা চেঞ্জেসটা আসছে, এটা আমার কাছে একজন ক্রিয়েটিভ মানুষ হিসেবে অনেক বেশি ভালো লাগছে। সো আমি সার্কেলের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমি চাই আরও অনেক ভালো ভালো অনেক এক্সট্রা অর্ডিনারি লেভেলের প্রোগ্রাম সার্কেল আয়োজন করুক। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ভালো লাগলো আসলে আজকে গল্প করে। এবং আমি বলবো যে আমি নিজেও টের পাইনি যে আমি গল্প করলাম না আড্ডা দিলাম নাকি কোনো একটা পডকাস্ট সেশন আমি রান করলাম। এত সুন্দর ছিল আজকের আয়োজন। আমি বিশ্বাস করি যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন অনেক কিছু জানতে পারলেন, অনেক কিছু জানার আছে, শেখার আছে। প্রতিটা মুহূর্তে আমাদের লাইফে চিন্তা করতে হবে যে আমাদের লার্নিং, আমরা লাইফের প্রতিটা পথ, প্রতিটা মানুষ থেকে যদি আমি শিখতে পারি, হয়তো আমি লাইফে কিছু না কিছু হয়তো করতে পারবো। সো সবার আগে ভাইয়া আরেকটা বিষয় হয়তো অ্যাড করবেন যে ব্যবহার, একটা মানুষের সাথে নেটওয়ার্কিংয়ের পাশাপাশি একটা মানুষের সাথে আমরা কীভাবে ব্যবহার করছি, কীভাবে ট্রিট করছি, আমার আশপাশের মানুষকে আমি কীভাবে দেখছি, এই দেখার ভঙ্গিটাই কিন্তু আপনাকে অনেকটুকু পরিবর্তন করে দেবে। সো আজকে এতটুকুই শেষ করব। সবাইকে আবারও ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, সার্কেলের সাথে থাকার জন্য। আমি রিকোয়েস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রত্যেকটাই আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। সিজন 2-তে আবারও দেখাবে অন্য কোনো গেস্টের সাথে। দিস ইজ ইয়োর হোস্ট তাহাজিব হাসান ধ্রুব। ভালো থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।